ডিএনএ রিপোর্ট হাতে পেতে প্রান্তিকের মুখোমুখি দাঁড়ালো কম্পাস ও মোনালিসা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে বোর্ড মিটিং এ ডিসিশন হয় কলেজ আবার ফিরে পাবে চৌধুরী পরিবার। এটা দেখে চিৎকার করে ওঠে মুক্তি। তখনই বোর্ড মেম্বাররা বলতে থাকে, এতে তো আপনার কিছু করার থাকতে পারে না, আপনাকে আমরা বলছি সসম্মানিতভাবে চলে যান, তা না হলে আমরা আপনাকে অসম্মান করতে বাধ্য হব, কারণ আপনার কোনো যোগ্যতা নেই আমাদের এই এই কলেজটা চালানোর। এ কথা শুনে মুক্তি বলতে থাকে, আপনারা কিন্তু ঠিক করলেন না, কাজটা একদম ঠিক করলেন না, আপনারা বুঝে নেবেন। তখনই এ কথা শুনে দেখা যাবে বোর্ড মেম্বাররা বলতে থাকে, আমরা কি ঠিক করেছি না করেছি সেটা সেটা আমরা বুঝে নেব, কিন্তু আপনি যদি নিজের সম্মান হারাতে না চান তবে এখান থেকে বেরিয়ে যান, আর যদি সম্মান থাকতে থাকতে না বেরোতে চান তবে আমাদের আমাদের বাধ্য করবেন না সিকিউরিটি ডেকে আপনাকে এখান থেকে বের করে দিই। এরপরে দেখা যাবে মুক্তি মনে মনে বলতে থাকে, অখিলেশ তুমি তুমি এখন সবাইকে পেয়ে আমার দিকে এভাবে তাকাচ্ছ, তুমি আমাকে এভাবে ভুলে গেলে আমি কখনো তোমাকে ক্ষমা করতে পারবো না। এরপরে দেখা যাবে অখিলেশ সবার সঙ্গে কথা বলে মুক্তির কাছে এসে বলতে থাকে, দেখেছো মুক্তি, তোমার পতন শুরু হয়ে গেছে। তুমি তুমি এতদিন যেটা যেটা করেছো সবকিছু তোমার বিরুদ্ধে চলে যাচ্ছে। এবার এবার কি করবে? এবার তো তোমাকে কলেজটা ছাড়তেই হবে, কলেজটা এবার আমাদের হাতের মুঠোয় চলে এসেছে। তখনই মুক্তি বলে, অখিলেশ তুমি তুমি আমার সঙ্গে এভাবে কথা বলতে পারো না, তুমি তুমি হয়তো ভুলে যাচ্ছ যে একটা সময় তুমি আমাকে ভালোবাসতে। তখনই অখিলেশ বলে, সেটাই আমার সব থেকে বড় ভুল ছিল। আমি যদি তখন তোমাকে তোমাকে বুঝতাম, আমি যদি তখন নিজের ভুলটা বুঝতে পারতাম, তবে আজকে আমাকে এদিন দেখতে হতো না, আমার দিনগুলো অন্যরকম কাটতো। কিন্তু তোমাকে আমি বুঝতে না পেরে তোমার ফাঁদে পা দিয়েছিলাম, যার জন্য আজকে আমাকে আমাকে প্রায়শ্চিত্ত করতে হচ্ছে, আমাকে এই সব কিছুর জন্য তোমার কাছে ক্ষমা চাইতে হচ্ছে। তুমি তুমি প্লিজ এখান থেকে বেরিয়ে যাও মুক্তি, নিজের যদি সম্মান রাখতে চাও তবে এখান থেকে বেরিয়ে যাও। তখনই কম্পাস বলে, হ্যাঁ মুক্তি মাসি, তোমাকে বলছি তুমি সম্মান ফিরে পেতে চাইলে এখান থেকে বেরিয়ে যাও, তোমার এখানে থাকাটা ঠিক হবে না, এখানে থেকে অযথা নিজের সম্মান হারিও না। তখনই মুক্তি বলে, আমি আমার সঙ্গে যে লাগতে আসবে তার ভালো হবে না। তখনই বিহান বলে, হ্যাঁ তুমি তোমার ছেলেকেও বলে দিও যে তোমার ছেলে যে অন্যায়টা করেছে সে অন্যায় যেন ও দ্বিতীয়বার না করতে যায়, সে অন্যায় যদি আবার করতে আসে তবে কিন্তু তোমার ছেলেকে জেলে পাঠাতে বাধ্য হব আমি। এরপরেই দেখা যাবে এই বলেই সবাই চলে গেলে তখনই জিৎ বলে, ম্যাম আপনি আপনি একটু ভেবে দেখবেন, এখান থেকে সম্মানিতভাবে বেরিয়ে যান, তা না হলে কিন্তু সবার সামনে আপনাকে ছোট হতে হবে, ছোট হবেন না। এরপরে দেখা যাবে মুক্তি বলতে থাকে, আমার সঙ্গে এভাবে কথা বলা তো সব কটাকে দেখে নেব। এদিকে দেখা যাবে কম্পাস বলতে থাকে, দেখতে পেয়েছেন অখিলেশ স্যার, আমরা কটা দিন কলেজে আসিনি, তাই কলেজের অবস্থা কি করে ফেলেছে, কলেজের অবস্থা দেখিয়ে আমাদের কেমন লাগছে বলুন তো। এরপরে দেখা যাবে এ কথা শুনে অখিলেশ বলতে থাকে, একদম ঠিক বলেছো কম্পাস, এটা আমাদের আমাদের নিজের হাতে তৈরি করা কলেজ, আমার বাবার হাতের তৈরি। আমার বাবা সমস্ত বিশ্বাস রেখে সবকিছু বিবেক বিবেচনা করে এই দায়িত্বটা ঋতুজার হাতে তুলে দিয়েছিল, কারণ আমি সেই সময় অনেকটাই অবাধ্য ছিলাম, আমি অনেক বাজে কাজ করেছি, মুক্তির সঙ্গে সঙ্গ দিয়েছি, তাই আমার বাবা বিশ্বাস করে ঋতুজার হাতে এই কলেজটা দিয়েছিল। ঋতুজা যদি সব সময় এভাবেই কলেজটাকে আগলে রাখে তবে কলেজটা অনেক সুন্দর থাকবে। যেদিন যেদিন বেআইনিভাবে ওরা এই কলেজটা ছিনিয়ে নিয়েছিল সেদিন ঋতুজা অনেকটা কষ্ট পেয়েছিল। এ কথা শুনে কম্পাস বলতে থাকে, মায়ের কষ্ট আমি বুঝতে পেরেছিলাম, তাই আমি প্রতিজ্ঞা করেছিলাম যে কোনোভাবে মায়ের কলেজ আমি মাকে ফিরিয়ে দেব, কিন্তু আমি নিজে নিজে করতে পারিনি। কিন্তু দেখলেন ভাগ্যের কি নির্মম পরিহাস, যে কলেজটা ওরা এভাবে মিথ্যাচার করে ছিনিয়ে নিয়েছিল সেই কলেজটা আবার আমাদের হাতে এসে পৌঁছেছে। এরপরে দেখা যাবে কম্পাস বলতে থাকে, কিন্তু এই কলেজটা আমাদের আমাদের সুন্দর করে আবার আগের মতো করে গড়ে তুলতে হবে, কোনোভাবেই এই কলেজ নিয়ে আমরা কোনো রকম স্যাক্রিফাইস করতে পারবো না। এরপরে দেখা যাবে এদিকে মোনালিসা কম্পাসের সঙ্গে কথা বলে পেছন থেকে শুনে ফেলে প্রান্তিক, আর বলতে থাকে, কি ব্যাপার মোনা, তুমি কি কিছু লুকোচ্ছ আমার থেকে? তুমি কম্পাসের সঙ্গে কি কথা বলছিলে বলো?
তখনই মোনালিসা বলে, আপনি কি আড়ি পাচ্ছেন নাকি? আড়ি পেতে আমার কথা শুনছেন তাই তো? তখনই প্রান্তিক বলে, না আড়ি পাচ্ছি না। তুমি তুমি কিছু বলছিলে, আমাকে কি বলা যায় না? তখনই মোনা বলে, না বলা যায় না। বলা যায় না? আপনাকে কেন বলতে যাব আমি? তখনই প্রান্তিক বলে, ঠিক আছে, যখন বলবে না তখন বলার প্রয়োজন নেই। এরপরে মোনালিসা বলে, আচ্ছা, আমি আমি কেন আপনাকে সব কথা সব সব কৈফিয়ত দিতে যাব? আপনি আমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে আমি ভুল। আমার দাদু আপনাকে টাকা অফার করেছিল কিন্তু আপনি নেননি। এদিকে দেখা যাবে, এদিকে রশ্মিকা কান্নায় ভেঙে পড়লে পৃথা বলতে থাকে, একদম কাঁদবি না, তোর তো কোনো দোষ নেই, তুই তো ভালোবেসেছিলি, তাই তোকে তোকে ওই ছেলেটা ঠকিয়েছে, তোর এখানে কোনো দোষ নেই মা। তোকে নিজের যত্ন নিতে হবে এবং যে আসছে তারও যত্ন নিতে হবে, তাই না? তখনই রশ্মিকা বলে, কিন্তু মা, আমি যে ভীষণভাবে সবার সামনে দোষী হয়ে গেলাম, ভীষণভাবে দোষী। জেম্মা আমার সঙ্গে কথা বলছে না। তখনই পৃথা বলে, জেম্মা কথা বলবে কি করে? জেম্মার তো মন খারাপ। তখনই এ কথা শুনে বিহান বলে, কি বলছো এসব কাকিমা? মায়ের মন খারাপ মানে? আমরা তো একটা খুশির খবর নিয়ে এসেছি। কি হয়েছে মায়ের? মায়ের মন খারাপ কেন? তখনই পৃথা বলে, মন খারাপ? মন খারাপ কি আর সাধে দাদা? আপনার কি মনে নেই? মনে নেই? সামনে আগামী 25 তারিখ আসছে। 25 তারিখে তো আমাদের শুভর জন্মদিন ছিল। দিদিভাই তো এই দিনটা নিয়ে অনেকটা আপসেট হয়ে আছে। এ কথা শুনে তখন কম্পাস বিহান সবাই অবাক হয়ে যায়। এরপরে রশ্মিকা বলতে থাকে, শুভটা কে মা? শুভকে নিয়ে দেখছি অনেক কথা হচ্ছে, কিন্তু এই শুভটা কে, সেটাকে জানতে পারি? তখনই পৃথা বলে, না মা, তুই বুঝতে পারবি না, শুভ একজন ছিল। এদিকে দেখা যাবে, এদিকে প্রান্তিক সেই 25শে আগস্টে দাগ টানতে থাকে আর ঘোরের মধ্যে বারবার আঁকতে থাকে। তখনই মোনালিসা এসে ধাক্কা দিয়ে বলতে থাকে, কি ব্যাপার, আপনি এই 25শে আগস্ট কি আঁকছিলেন? তখনই দেখা যাবে প্রান্তিক বলতে থাকে, জানো মোনা, এই 25শে আগস্টটা আমার কেমন যেন একটা অদ্ভুত লাগছে। এই আগস্টটা আমার মাথার মধ্যে শুধু ঘুরছে, কিন্তু আমি জানি না আমি এটাতে কি করছিলাম। বিশ্বাস করো, আমার কিচ্ছু মনে পড়ছে না। এ কথা শুনে তখন দেখা যাবে মোনালিসা অবাক হয়ে যায়। এরপরে প্রান্তিক বলে, আমার মাথায় একটু হাত বুলিয়ে দেবে? মাথাটা প্রচন্ড যন্ত্রণা করছে, প্রচন্ড ব্যথা করছে। তখনই মোনা বলে, ঠিক আছে, আপনি আপনি আমার কোলে মাথা রেখে শুয়ে পড়ুন, আমি আপনার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। এরপরে দেখা যাবে মোনালিসা প্রান্তিকের মাথায় হাত বুলিয়ে দিতে থাকে আর বলতে থাকে, আপনার মাথাটা ব্যথা ছেড়ে ছেড়ে যাবে, একদম ছেড়ে যাবে। আমি আপনার মাথাটায় সুন্দরভাবে আলতোভাবে হাত হাত বুলিয়ে দিচ্ছি, ভাববেন না। এ কথা শুনে তখন প্রান্তিক বলতে থাকে, হ্যাঁ, আমি আমি বুঝতে পারছি। এদিকে দেখা যাবে বিহান বলতে থাকে, আমি তোমার জন্য একটা পানিশমেন্টের ব্যবস্থা করেছি। তখনই কম্পাস বলে, বলুন না বিহান স্যার, কি পানিশমেন্ট? যেটা করলে আপনি আমার উপরে রাগ ভেঙে যাবে। তখনই বিহান বলে, বলবো বলবো, এতটা উত্তেজিত হওয়ার তো কোনো কারণ নেই। তুমি তুমি কিন্তু আমার সেই কথাটা রাখতে হবে। তখনই কথা শুনে দেখা যাবে কম্পাস বলতে থাকে, হ্যাঁ বলুন না, কি বলবেন? এভাবে এভাবে কেন হেয়ালি করছেন? আমার তো তর সইছে না। বলুন, আপনি আমাকে বলুন, আমি সেই প্রায়শ্চিত্তটা করে আপনার সঙ্গে রাগ ভাঙিয়ে নিতে চাই। এরপরে বিহান কম্পাসকে তুমি এবং বিহান বলে ডাকতে বললে কম্পাস লজ্জা পেয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে নিজের ঘরে চলে যায়। নিজের ঘরে এসে দরজা বন্ধ করে বিহানের কথাগুলো ভাবতে থাকে কম্পাস, আর লজ্জা পেতে থাকে। মনে মনে বলতে থাকে যে বিহান স্যার যে কি বলে না, বিহান স্যারের এই কথাগুলো সত্যি আমার অদ্ভুত লাগে। এরপরে দেখা যাবে কম্পাস বলতে থাকে, সত্যিই তো বিহান স্যার তো চাই যে আমি বিহান স্যারকে তুমি করে বলি, এবং বিহান স্যারকে বলি যে যে বিহান বিহান স্যার নয়। এদিকে দেখা যাবে মোনালিসা দেখতে পায় প্রান্তিকের প্রচন্ড জ্বর। প্রান্তিকের জ্বর দেখে অবাক হয়ে যায় মোনা। মোনা বলতে থাকে, এভাবে যদি জ্বরটা উঠতে থাকে তবে কি করে হবে? আমি বুঝতে পারলাম না, ওনার এই জ্বরের কারণটা কি? আসলে কি 25শে আগস্ট কিছু আছে? আমাকে কম্পাসকে জানাতে হবে। কম্পাসের থেকে জানা দরকার যে 25শে আগস্ট যদি কোনো রকম কোনো স্মরণীয় দিন থেকে থাকে যার কারণে প্রান্তিকবাবুর এই অবস্থা। উনি তো প্রচন্ড ঘোরের মধ্যে ছিলেন ওই 25শে আগস্ট দাগাদাগি করার পরে। ওনার এরকম করে সমস্যা, মাথা ব্যথা, তারপরে এরকম করে জ্বর। এরপরে দেখা যাবে মোনালিসা কম্পাসকে ফোন করে। এদিকে কম্পাস ঘুমিয়ে পড়ায় বারবার ফোন বাজতে থাকে। হঠাৎই কম্পাসের ঘুম ভেঙে যায়। এরপরে কম্পাস চশমা হাতে উঠে বসে। এরপরে উঠে বসে ফোনটা হাতে নিয়ে বলতে থাকে, মোনা ম্যাডাম, কিছু কি হয়েছে? এত রাতে ফোন করেছো? তখনই মোনালিসা বলতে থাকে, আসলে কম্পাস,
একটা কথা বলার জন্য ফোন করলাম। তখনই মোনালিসাকে কম্পাস বলে, তুমি 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 ওই রিপোর্টটা নিয়ে ভীষণ টেনশনে আছো তাই না? রিপোর্টটা হাতে চলে এলেই আমি তোমাকে জানিয়ে দেব। তখনই মোনা বলে, না, আমি ওই রিপোর্টটার জন্য ফোন করিনি। আমি জানি রিপোর্টটা আসতে সময় লাগবে। আসলে তোকে একটা কথা বলার ছিল। প্রান্তিক বাবু 25শে আগস্ট নিয়ে কি সব ঘাটাঘাটি করছিলেন। সেখান থেকেই ওনার প্রচন্ড জ্বর। তখন এ কথা শুনে অবাক হয়ে যায় কম্পাস। কম্পাস বলতে থাকে, মোনা ম্যাডাম, তুমি যে কি কথা বললে তুমি নিজেও জানো না, জানো? 25শে আগস্ট মায়ের হারিয়ে যাওয়া সন্তান শুভর জন্মদিন। এ কথা শুনে মোনালিসা অবাক হয়ে যায় আর বলতে থাকে, তার মানে আমি যেটা ভাবছি তুইও কি সেটাই ভাবছিস? তখনই কম্পাস বলে, শুধু ভাবলে হবে না, আমাদের প্রমাণ জোগাড় করতে হবে। প্রমাণ জোগাড় করে সমস্ত প্রমাণ প্রান্তিকবাবু এবং মায়ের সামনে আনতে হবে। আমার বিশ্বাস প্রান্তিকবাবুই আমাদের মায়ের হারিয়ে যাওয়া সন্তান শুভ। এ কথা শুনে মোনালিসা বলে, আমি তো সেটাই চাই। আমি চাই প্রান্তিকবাবু তার তার নিজের পরিবারকে ফিরে পাক। প্রান্তিকবাবুর নিজের পরিবারকে ফিরে পেলে আমি সত্যি অনেক খুশি হব। এরপরে দেখা যাবে কম্পাস বলতে থাকে, চিন্তা করো না, খুব শীঘ্রই প্রান্তিকদাকে আমরা নিজের পরিবার ফিরিয়ে দেব। খুব শীঘ্রই তুমি তুমি একদম ভাববে না, ওর পরিবার কাছে ফিরে যাবে।